আমরা সবাই জানি যে ২৪-এর যে গণঅভ্যুত্থান অত্যন্ত সিগনিফিকেন্ট একটি ঘটনা। এরপরে আসলে সেটিকে রিহার্সাল হিসেবে বলা হচ্ছে, তাহলে ফাইনাল যুদ্ধ বিষয়টা বলতে আসলে কি বোঝানো হচ্ছে এবং এটা আসলে কোন দিকে ইঙ্গিত করা হয়েছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা একটা রিহার্সাল ছিল, বরঞ্চ জুলাই গণঅভ্যুত্থান তো আমাদের বাংলাদেশে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের তরুণদের জন্য, যারা সেই লাখ লাখ তরুণ যারা রাস্তায় নেমেছিল তখনকার সময়। আমি যদি এটাকে এভাবে দেখি আর কি, যে আমি মনে করি যে জুলাই যে অসমাপ্ত জুলাই মনে করি, যে স্বপ্ন আমরা দেখেছিলাম, যে ধরনের আকাঙ্ক্ষা আমরা যে বাংলাদেশে আমরা নিয়ে যেতে চেয়েছিলাম, আমাদের পলিটিক্যাল সেটেলমেন্টের পরিবর্তন, আমাদের হচ্ছে রাষ্ট্র ক্ষমতার যেই এই আবয় রয়েছে সেটার পরিবর্তন, সেই পরিবর্তনটা আমরা করতে চেয়েছিলাম জুলাইয়ের সময়। জুলাই পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তারা চেষ্টা করেছে 18 মাস এবং একটা পর্যায়ে নিয়ে এসেছে, সকল পলিটিক্যাল পার্টির মধ্যে বসে তাদের মধ্যে আলোচনা করে একটা রূপরেখা তুলে ধরেছে। কিন্তু এই সরকার আসার পর আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে সরকার তাদের অনেক কমিটমেন্ট থেকে তারা দূরে সরে এসেছে। যেমন ধরুন যে গণরায় ছিল, গণভোটের রায় ছিল যে একটি সংবিধান সংস্কার পরিষদ হবে নির্বাচনের পরে এবং সংসদ সদস্যরা সেখানে শপথ নেবেন। আমরা কিন্তু যখন এই বিএনপি সরকার ক্ষমতায় আসে, শপথ নেয়, আমরা দেখেছি তারা বলেছে সংস্কার পরিষদ তারা করবে না, বরঞ্চ সংবিধান সংশোধন তারা করবেন। সে একই জায়গা থেকে জুলাইয়ের যে আমাদের আকাঙ্ক্ষা ছিল, আকাঙ্ক্ষা থেকে তারা দূরে সরে এসেছে। আমরা যদি পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলি, যে আমরা নতুন রাজনীতি দেখতে চেয়েছিলাম, আমরা বিএনপি সরকার আসার পর কি দেখছি? একই ধরনের বক্তব্য মন্ত্রী প্রতিমন্ত্রীদের দ্বারা। মানে শুধু কি বিএনপি নাকি এটা আসলে অন্যান্য সব রাজনৈতিক দলের মধ্যে আসলে আপনি পুরাতন ধারাই দেখছেন রাজনীতির? আমি এটাই বলবো, পুরাতন ধারা সকল রাজনৈতিক দলগুলোর মধ্যেই দেখা যাচ্ছে। আমরা যেটা এবি পার্টি থেকে আমরা সবসময় যেটা বলেছি আর কি, যে আমরা পলিসি বেসড রাজনীতি চাই, যে আগের মারামারি রাজনীতি, রাজপথের রাজনীতি, সেটা কখনোই আমাদেরকে ভালো দিক দিয়ে আসতে আরেকটা বিষয় নোমান ভাই, একটি বিষয় একটু পরিষ্কার করবেন যে 11 দলীয় জোটের কথা আমরা আলোচনাতেও আসছে। এবি পার্টি আসলে 11 দলীয় জোটের বা আপনারা আছেন কিনা 11 দলীয় জোটের সাথে, এই বিষয়টি নিয়ে অনেক সময় অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। আপনারা যদি একটু পরিষ্কার করেন আসলে। আমরা এখন পর্যন্ত আছি 11 দলীয় যে জোটটা হয়েছিল নির্বাচন কেন্দ্রিক, ওইভাবে আমরা কখনো এটাকে জোট হিসেবে বলি না আর কি, যদিও জোট হিসেবেই এটা প্রচার হয়েছে, যে আমরা নির্বাচনের সময় একটা নির্বাচনী সমঝোতা হয়েছিল এই 11টা দলের মধ্যে। আর নির্বাচনের পরেও যেটা হয়েছে, যদিও সেভাবে জোট আকারে দাঁড়ায়নি, তারপরে 11 দলীয় যেই দলগুলো রয়েছে তারা বিভিন্ন সরকারের বিরোধী থেকে শুরু করে বিভিন্ন পলিসি নিয়ে সমালোচনা শুরু করে আমরা একসাথে করার চেষ্টা করি। আমাদের জায়গাটা, সূত্রটা হচ্ছে ওখানে, যে সামনের তো বিভাগীয় সমাবেশেও তো 11 দলীয় জোট একসাথে করেছে। আমরা আজকে 11 দলীয় জোটের একটা প্রেস কনফারেন্সে ছিল আর কি আজকে। তো সেই জায়গা থেকে আমরা সরকারের যে বিরোধিতা করা পলিসির জায়গা থেকে, যেমন সংস্কারের বিষয়টা যেটা রয়েছে, জুলাই সনদ যেটা করা হয়েছিল সেটা বাস্তবায়নের ক্ষেত্রে যেটা রয়েছে, সেই জায়গা থেকে আমরা এখনও 11 দলীয় জোট একসাথে কাজ করছে। কিন্তু এর পাশাপাশি আমরা এবি পার্টি কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে কাজ করছি। যেমন দেখবেন সরকারের প্রতিটি ইস্যু নিয়ে কিন্তু আমরা গত কয়েক সপ্তাহে প্রেস ব্রিফিং করেছি, যেখানে আমাদের অবস্থান তুলে ধরেছি। সেই অবস্থানগুলো আবার দেখা যাচ্ছে যে 11 দলীয় জোটের সাথে খুব একটা ম্যাচ করে না, আমাদের নিজস্ব কার্যক্রম সেখানে রয়েছে। এবং আপনার এই যে এখন যে বিষয়টা আপনি বলছিলেন, যে আমি প্রশ্নটা করতামই, যে 11 দল আসলে যার নেতৃত্বাধীন বা যেই দলের নেতৃত্বাধীন জামায়াত ইসলামী, সেই দলের আমির যে কথাটি বলেছেন, আপনি তার সাথে আসলে আপনার একমত পোষণ করছেন না। তো এই বিষয়টাতে মানে আগামী দিনগুলোতে আসলে যদি হয়, এরকম হয়, মানে আপনারা বিভিন্ন কর্মকাণ্ডে আসলে একসাথে কিভাবে পথ চলবেন এই জায়গাগুলোতে? এটা ভবিষ্যতে বলে দেবে, বাট আমরা যেমন ধরুন যে আগামী স্থানীয় নির্বাচন যেটা হবে, স্থানীয় নির্বাচনে আমরা একসাথে 11 দলীয় জোট একসাথে নির্বাচন করবে কি আলাদাভাবে করবে, এখনও সেটা সময় আসেনি। সকল দলই বলছে, যেমন এবি পার্টি বলছে তারা আলাদা নির্বাচন করবে, এনসিপি বলছে আলাদা নির্বাচন করবে, জামাতও বলছে তারা আলাদা ক্যান্ডিডেট দিবে। সেটা ভবিষ্যতে হয়তো বলে দেবে আর কি। বাট আমরা মনে করি জোটটার সূত্রটা হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদের যে আমাদের যে কমিটমেন্টটা ছিল, যে কমিটমেন্ট আমরা দিয়েছিলাম সকল রাজনৈতিক দল একসাথে স্টেজে বসে, ডক্টর ইউনূস সহ আমরা সেখানে সিগনেচার করেছিলাম, সেই কমিটমেন্টটা যেন বর্তমান সরকার রাখে এবং বাধ্য হয়, সেটাকে আমরা বাধ্য করার জন্য এই জোটটা মূলত অ্যাক্টিভ রয়েছে। এটা ছাড়াই আমি যেটা আগেও বলেছি, যে এই জোটের এই কমিটমেন্টের ছাড়া সরকারের যে জবাবদিহিতা তৈরি করে, এটা আলাদা দলগুলো আলাদাভাবেই করছে। সরকারের সাথে বিরোধী দলের এখন মূল যে মত পার্থক্যের জায়গা, সেটা কি শুধু জুলাই সনদকে ঘিরে নাকি অন্যান্য বিষয়গুলো আছে? জোটকে যদি আমরা চিন্তা করি তাহলে জুলাই সনদকে ঘিরেই হবে, কিন্তু জোটের বাইরে যদি আমরা চিন্তা করি, যেমন ধরুন আপনার গত কয়েকদিন আগে আমরা সরকারের গত 6 মাসের তাদের যে পারফরমেন্স সেটা নিয়ে আমরা প্রেস ব্রিফিং করেছিলাম। সরকারের ব্যর্থতার মধ্যে আপনি দেখবেন দ্রব্যমূল্যের দাম তারা কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি। আমরা দেখেছি লোডশেডিং একটা বড় বিষয় এখনকার সময়, গ্যাস সংকট তো বিরাট আকার ধারণ করেছে।
আপনি দেখবেন যে সন্ধ্যে এসে গেলেই আপনার স্টেশনগুলোতে পাম্পগুলোতে আপনি দেখবেন লম্বা সিএনজি লাইন বসে রয়েছে অথবা গাড়ির লাইন বসে রয়েছে। কেউ 5টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত বসে থাকে গ্যাসের জন্য আর কি। গ্যাস সময়টা বড় সমস্যা। আপনি দেখবেন যে তারা সরকার বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের চেষ্টা করছে। রিসেন্টলি আপনি দেখবেন যে এত বড় 6 মাসে আমরা কোনো মন্ত্রী প্রতিমন্ত্রীর পারফরমেন্স আমরা দেখতে পারবো না যে তার পজিটিভ কোনো পারফরমেন্স করেছে। অ্যাবসোলুটলি ফেইলিয়ার আমি মনে করি সকল মন্ত্রী প্রতিমন্ত্রী। কিন্তু তারপরে দেখা যাচ্ছে সেটাকে রিশাফল না করে তারা আরও পরিসর বাড়িয়েছে। এখন আমরা জানি যে 55 জন মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছে, 10 জনের উপদেষ্টা রয়েছে একই মন্ত্রী প্রতিমন্ত্রীর স্ট্যাটাসে। এই 65 জন লোক নিয়ে তারা আসলে আমাদেরকে কি দিতে পেরেছে? গত 6 মাসে তো কোনো কিছু দিতে পারেনি। তো সেই জায়গাতে আমাদের সরকার জবাব দিতে কন্টিনিউ থাকবে। জি, এই বিষয়ে আমরা আপনার কাছে আরো জানবো যে 6 মাসে সরকারের অর্জন বা কি ব্যর্থতা আপনার দৃষ্টিকোণ থেকে আপনি মনে করেন, আমরা ফিরে এসে জানবো। তার আগে রিপন দা, আপনার কাছে এই একই প্রশ্নই জানতে চাই যে বিষয়টি বলা হচ্ছে যে যারা জুলাইয়ে জাগ্রত হয়েছিল বা জেগে উঠেছিল 24 জুলাইয়ে, তারা এখনো ঘুমিয়ে পড়েনি, এবং যেটি আর কি ইঙ্গিত করে বলা হয়েছে যে এইটি আসলে মূল যুদ্ধ নয়, আগামীতে আরো বড় কিছু হতে যাচ্ছে। আসলে এই যে খেলার কথা বলা হচ্ছে যে মূল যে ফাইনাল সেটি আসলে পরে হবে, আপনি কি মনে করেন যে এটি আসলে কোন বিষয়টাকে ইঙ্গিত করে বলা হয়েছে? সেই সাথে আরেকটি বিষয়, আচ্ছা আপনি আগে এটি বলুন, তারপরে আমি পরের বিষয়ে প্রশ্ন করব। ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক নোমান ভাই এবং যারা দেখছেন। আসলে জামাতের আমির সাহেব আজকে যে বক্তব্যটি দিয়েছেন দুঃখজনক এই কারণে, নিজেকেই যদি কেউ না বুঝে তাহলে তাকে পথ দেখাবার আর কেউ থাকে না। আসলে বিষয়টা হচ্ছে জামাতে ইসলাম এমন একটা দল যে সে ফাইনাল যুদ্ধ সে 1971 সালে সে করে ফেলেছে, এবং সেই যুদ্ধে তারা পাকিস্তানের পক্ষ নিয়েছে, এবং অর্থাৎ তারা সঠিক সিদ্ধান্তটি ওই সময় নিতে পারে নাই। পলিটিক্যালি যে সিদ্ধান্তটি তারা সেই সময় নিয়েছিল সেটাতে তারা সফল নয়, এবং সেই সিদ্ধান্তহীনতার যে রাজনীতি সেটা জামাতে ইসলাম দিনের পর দিন করে যাচ্ছে। ভুল দিয়ে যার রাজনীতি শুরু, সেই দলটি আসলে অদূর ভবিষ্যতে সঠিক রাজনীতি করতে পারবে কিনা এবং বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে কিনা, এই বিষয়ে যথেষ্ট আমার সন্দেহ রয়েছে। কেননা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবার জন্য বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা এবং কার্যকারণগত সূত্রের সাথে একতাবদ্ধ থাকতে হবে তাদের রাজনৈতিক পরিকল্পনাগুলো। আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশে তাদের রাজনীতির যে মূল বুনিয়াদ সেটা হচ্ছে ইসলাম ধর্ম, এবং এই ইসলাম ধর্মকে নিয়ে রাজনীতি বাংলাদেশে আরও অনেকগুলি সংগঠন তৈরি হয়ে গেছে। আমি জানি না যে নুমান ভাইয়ের আলোচনার ভিত্তিতে আমি যেটা বুঝি যে তাদের ভেতরেও এক ধরনের ধর্মীয় চেতনা কাজ করে রাজনৈতিক বিভিন্ন ফলাফল তৈরি করবার ক্ষেত্রে। এবং আমি যদি এটা মনেই করে নিই যে 2013 সালে জামাতের নিবন্ধন যে বাতিল হয়ে গেল, এবং ওই সময় কিন্তু অনেকে ধারণা করত, আমি জানি না সত্য কি মিথ্যা, যে যদি জামাতের নিবন্ধন বাতিল হয়ে যেহেতু গেল তাহলে পরবর্তী নির্বাচনে এবি পার্টি হয়ে যাবে জামাতে ইসলাম অফ বাংলাদেশ। আমি জানি না, এটা অনেকে বলতো আর কি, এটা আমার শোনা কথা, আমি শুনেছি। তো সেই জায়গা থেকে এবি পার্টি এখন জামাতে ইসলামের সাথে রয়েছে,